নমস্কার ছোট্ট বন্ধুরা, আজকের এই চমৎকার এবং অত্যন্ত রঙিন একটি বিশ্লেষণে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং নতুন কিছু শেখার জন্য একদম তৈরি। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা শুনলেই চোখের সামনে ৭ রঙের এক মায়াবী দুনিয়া ভেসে ওঠে। হ্যাঁ, ঠিকই ধরেছ, আজ আমরা প্রকৃতির অন্যতম সুন্দর এক সৃষ্টি নিয়ে কথা বলতে চলেছি। আজকের এই পুরো সময়টা আমরা খুব সুন্দর সুন্দর কল্পনার সাহায্যে কাটাবো, যাতে পুরো বিষয়টা কোনো এক জাদুকরী গল্পের মতো মনে হয়। তো চলো আর একদম দেরি না করে সোজা আজকের এই দারুণ যাত্রায় ঢুকে পড়া যাক। ওয়েলকাম টু আখড়া স্টাডি। টুডে উই শ্যাল লার্ন ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 6 ইংলিশ বুক ব্লসমস নিউ সিলেবাস লেসন 3 দ্য রেইনবো। সবাইকে স্বাগত জানাই আখড়া স্টাডিতে। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ৬ষ্ঠ শ্রেণীর ইংরেজি বই ব্লসমসের নতুন সিলেবাসে ৩ নম্বর লেসন পড়ব, যার নাম হল দ্য রেইনবো বা রামধনু। বিখ্যাত কবি ক্রিস্টিনা রোসেটির লেখা এই ছোট্ট কিন্তু অপূর্ব সুন্দর কবিতাটি আমাদের চারপাশের চেনা জগৎকে একদম একটা নতুন রূপে দেখতে শেখাবে। তাহলে চলো কবিতার প্রথম লাইনে ঠিক কি বলা হচ্ছে তা দেখে নিই। কবিতার শুরুতেই কবি দারুণ একটা ছবি এঁকেছেন আমাদের জন্য। তিনি বলছেন, বোথ সেল অন দ্য রিভার্স অ্যান্ড শিপস সেল অন দ্য সিজ, অর্থাৎ নদীতে নৌকো ভাসে আর সাগরে চলে বড় বড় জাহাজ। চলো একটু চোখ বন্ধ করে কল্পনা করা যাক তো, একটা চওড়া নদী, তার বুকে মৃদু হাওয়ায় ধীরে ধীরে ভেসে চলেছে কাঠের নৌকো। চারপাশটা কি শান্ত! আর অন্যদিকে এক বিশাল নীল সমুদ্র, যার বড় বড় ঢেউ কেটে বুক ফুলিয়ে দম্ভের সাথে এগিয়ে চলেছে পেল্লায় সব জাহাজ। মানুষের তৈরি এই জলযানগুলো আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। দৃশ্যটি দেখতে সত্যি খুব চমৎকার লাগে, কিন্তু কবির মতে এর চেয়েও সুন্দর কিছু একটা আছেই পৃথিবীতে। সেটা কি? চলো এবার তা দেখা যাক। কবি বলছেন, বাট ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই আর প্রিটিয়ার দ্যান দিজ। কিন্তু আকাশের বুক চিরে যে মেঘেরা ভেসে বেড়ায়, তারা এই নৌকো আর জাহাজের চেয়ে অনেক অনেক বেশি সুন্দর। একবার ভেবে দেখো তো, আকাশে যখন তুলোর মতো নরম সাদা মেঘেরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভেসে যায়, তাদের কি কোনো ইঞ্জিনের দরকার হয়, পাল খাটানোর দরকার হয়? না, প্রকৃতির নিয়মে তারা একদম স্বাধীনভাবে ভেসে বেড়ায়। মানুষের তৈরি নৌকো বা জাহাজের চেয়ে প্রকৃতির এই নিজের হাতে গড়া ভাসমান মেঘগুলোকে কবির অনেক বেশি মায়াবী আর সুন্দর বলে মনে হয়েছে। এরপর কবি আমাদের মানুষের তৈরি আরও একটি চমৎকার জিনিসের কথা মনে করিয়ে দিচ্ছেন। There are bridges on the rivers, as pretty as you please. নদীর উপর দিয়ে আমরা কত সুন্দর সুন্দর সেতু বা ব্রিজ দেখতে পাই, তাই না? এই সেতুগুলো নদীর এপার আর ওপারকে জুড়ে দেয়। এগুলো সত্যিই খুব সুন্দর আর মানুষের অসাধারণ বুদ্ধির দারুণ এক পরিচয় দেয়। রাতের বেলায় যখন ব্রিজের আলোগুলো জ্বলে ওঠে, তখন নদীর জলে তার প্রতিফলন দেখতে কি অসাধারণ লাগে। কিন্তু বিশ্বাস করো, কবির মন এতেও পুরোপুরি ভরছে না। তিনি জানেন প্রকৃতির ভাণ্ডারে এর চেয়েও বড়, এর চেয়েও সুন্দর একটা সেতু লুকিয়ে আছে। কবিতার ঠিক এই অংশটি হল সবচেয়ে জাদুকরী। But the bow that bridges heaven and overtops the trees and builds a road from earth to sky is prettier far than these. কিন্তু সেই ধনুক যা স্বর্গে সেতু বাঁধে, যা বড় বড় গাছের মাথা ছাড়িয়ে অনেক উঁচুতে উঠে যায় আর মাটি থেকে আকাশ পর্যন্ত একটা অবিশ্বাস্য সুন্দর রাস্তা তৈরি করে দেয়, তা এসব কিছুর চেয়ে বহুগুণ বেশি সুন্দর। এখানে কবি রামধনু বা রেনবোকে প্রকৃতির তৈরি এক বিশাল সেতু হিসেবে কল্পনা করেছেন। একটু ভেবে দেখো, নদীর ওপর মানুষের তৈরি সেতু তো শুধুই দুটো পাড়কে মেলায়, কিন্তু রামধনু যেন আমাদের এই মাটির পৃথিবীকে সোজা স্বর্গের আকাশের সাথে জুড়ে দেয়। ৭ রঙের এমন মোহময় দৃশ্য আর কি বা হতে পারে? কবিতাটি তো আমরা খুব সুন্দর করে একদম গল্পের মতো বুঝে নিলাম। এবার চলো এই কবিতায় থাকা কিছু নতুন শব্দের অর্থ একটু জেনে নিই, যাতে আমাদের শব্দভাণ্ডার আরও বাড়ে। প্রথম শব্দটি হল প্রিটিয়ার। প্রিটিয়ার কথাটির অর্থ হল মোর বিউটিফুল বা আরও সুন্দর। ধরা যাক একটা সুন্দর লাল রঙের পেন আছে, কিন্তু অন্য একটা নীল পেন হয়তো দেখতে আরও বেশি সুন্দর। তখন আমরা খুব সহজেই বলতে পারি যে নীল পেনটা প্রিটিয়ার। কবিতায় ঠিক এভাবেই মেঘেদের আর রামধনুকে নৌকো বা ব্রিজের চেয়ে প্রিটিয়ার বলা হয়েছে। আমাদের শেখার মতো পরের শব্দটি হল ওভারটপস। ওভারটপসের মানে হল লাইজ অ্যাবাভ, অর্থাৎ
মাথার ওপর দিয়ে যাওয়া বা ছাপিয়ে যাওয়া। বিশাল বড় বড় গাছপালার কথা একবার ভাবো তো, গাছগুলো কত উঁচু হয়। কিন্তু রামধনু সেই উঁচু গাছের মাথাকেও ছাপিয়ে অনেক ওপর দিয়ে আকাশে ধনুকের মতো বেঁকে যায়। ঠিক এই ছাপিয়ে যাওয়া বা অনেক ওপর দিয়ে অবস্থান করাটাকেই ইংরেজিতে ওভারটপস বলা হয়। চলো এবার আমরা কম্প্রিহেনশন অ্যাক্টিভিটিজের দিকে এগোই। এতক্ষণ আমরা যে দারুণ একটা কবিতা পড়লাম সেটা কতটা বুঝতে পেরেছি তা একটু ঝালিয়ে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 1-এ দেখো, সঠিক উত্তরটিতে আমাদের টিক চিহ্ন দিতে হবে। চলো একসাথে সমাধান করি। প্রথমটা, শিপ সেল অন দি পন্ড, লেক নাকি সি? একদম ঠিক ধরেছ, বিশাল জাহাজের চলার জায়গা হল সি বা সমুদ্র। পরেরটা, ক্লাউডস আর প্রিটিয়ার দেন, কিসের চেয়ে সুন্দর মেঘেরা? রেইন, বোটস অ্যান্ড শিপস নাকি রিভার্স অ্যান্ড সিজ? কবিতায় আমরা পরিষ্কার পড়েছি মেঘেরা বোটস অ্যান্ড শিপসের চেয়ে অনেক বেশি সুন্দর। তারপর, দ্য বো ব্রিজেস, রামধনু কোথায় সেতু বাঁধে? হেভেন, সি নাকি রিভার? উত্তর হবে হেভেন বা স্বর্গ। আর শেষেরটা, দ্য রোড ইজ ফ্রম, রামধনুর তৈরি রাস্তাটা কোথা থেকে কোথায় যায়? একদম সঠিক, আর্থ টু স্কাই, অর্থাৎ মাটি থেকে সোজা আকাশ পর্যন্ত। এবার দেখে নিই অ্যাক্টিভিটি 2। এখানে আমাদের অর্ধেক লেখা বাক্যগুলোকে কবিতা থেকে সঠিক তথ্য নিয়ে সম্পূর্ণ করতে হবে। প্রথমটায় বলা হয়েছে বোট সেল অন, নৌকো কোথায় ভাসে? উত্তর হবে দ্য রিভার্স। দ্বিতীয়টা, দ্য সেলিং বোটস অ্যান্ড শিপস আর লেস বিউটিফুল দ্যান, ভাসমান নৌকো আর জাহাজগুলো কিসের চেয়ে কম সুন্দর? খুব সোজা, উত্তর হল ক্লাউডস দ্যাট সেল অ্যাক্রস দ্য স্কাই। 3 নম্বর, ব্রিজেস আর বিল্ট ওভার, সেতু কিসের ওপর বানানো হয়? উত্তর হল দ্য রিভার্স। আর শেষেরটা, দ্য বো বিলস, ধনুক বা রামধনু কি তৈরি করে? আ রোড ফ্রম আর্থ টু স্কাই। অ্যাক্টিভিটি 3 এর প্রশ্নটি কিন্তু বেশ মজার এবং ভাবার মতো। এখানে জানতে চাওয়া হয়েছে নৌকো জাহাজের ভেসে চলা আর মেঘেদের ভেসে চলার মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়। নৌকো বা জাহাজ জলের বুকে ভাসে আর তাদের চলার জন্য মানুষের তৈরি পাল, দাঁড় বা ইঞ্জিন দরকার হয়। কিন্তু মেঘেরা আকাশে ভাসে একদম স্বাধীনভাবে, বাধাহীনভাবে, কোনো মানুষের সাহায্য ছাড়াই। প্রকৃতির এই আপন খেয়ালে কোনো ইঞ্জিন ছাড়া ভেসে বেড়ানোটা মানুষের তৈরি জিনিসের চেয়ে অনেক বেশি জাদুকরী। এটাই হলো এদের চলার ধরনের বা ম্যানার অফ সেলিংয়ের প্রধান তফাৎ। এবার চলো অ্যাক্টিভিটি 4 এর এই সুন্দর চার্টটা আমরা ঝটপট পূরণ করে ফেলি। এখানে দুটো দিক আছে, হোয়াট মানে কি আর ওয়্যার মানে কোথায়। প্রথমটায় কোথায় ঘরে আছে অন দ্য রিভার্স, নদীতে কি হয়? উত্তর হবে বোটস সেল। দ্বিতীয়টায় কি এর ঘরে আছে ক্লাউডস সেল, মেঘেরা কোথায় ভাসে? উত্তর হবে অ্যাক্রস দ্য স্কাই। তৃতীয়টায় কোথায়ের ঘরে আছে ব্রিজেস হেভেন, কে স্বর্গে সেতু বাঁধে? উত্তর হবে দ্য বো বা রামধনু। আর শেষেরটায় কোথায়ের ঘরে আছে ওভারটপস দ্য ট্রিজ, কে গাছের মাথা ছাপিয়ে যায়? এখানেও ওই একই উত্তর হবে দ্য বো। অ্যাক্টিভিটি 5-এ আমাদের পূর্ণবাক্যে উত্তর দিতে হবে। যে কোনো পরীক্ষার জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই একটু মন দিয়ে শোনা যাক। প্রথম প্রশ্ন, নৌকো, জাহাজ আর মেঘের মধ্যে সবচেয়ে সুন্দর কি? আমরা লিখব দ্য রেইনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস। দ্বিতীয় প্রশ্ন, মেঘেদের কার সাথে তুলনা করা হয়েছে? উত্তর হবে ক্লাউডস আর কম্পেয়ার টু সেলিং বোটস অ্যান্ড শিপস। তৃতীয় প্রশ্ন, রামধনু কিভাবে রাস্তা বানায়? দ্য রেইনবো আর্চেস বিউটিফুলি অ্যাক্রস দ্য স্কাই, বিল্ডিং আ রোড ফ্রম দি আর্থ টু দ্য স্কাই। আর শেষ প্রশ্ন, এই কবিতার সবচেয়ে সুন্দর জিনিস কোনটি? দ্য রেইনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশনড ইন দ্য পোয়েম। আমরা খুব চমৎকারভাবে কবিতার অংশটা শেষ করেছি, কিন্তু আমাদের এই ইংরেজি শেখার দারুণ যাত্রাটা অসম্পূর্ণ থেকে যাবে যদি না আমরা একটু ব্যাকরণ বা গ্রামার নিয়ে আলোচনা করি। চলো এবার গ্রামার বা ব্যাকরণের জগতে পা রাখা যাক। প্রথমে অ্যাক্টিভিটি 6A এর এই ছোট্ট সুন্দর গল্পটা আমরা পড়ে নিই। Standing on the seashore, the 4 friends were watching the night sky. They looked at the stars in wonder. They felt the soothing breeze and heard the waves roaring in the deep sea. অর্থাৎ সমুদ্রের ধারে দাঁড়িয়ে 4 বন্ধু রাতের আকাশ দেখছিল। তারা অবাক হয়ে তারাদের দিকে তাকিয়েছিল। তারা আরামদায়ক বাতাস অনুভব করছিল আর গভীর সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনছিল। এই গল্পটা শোনার সময় একটু খেয়াল রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের কিছু নামবাচক শব্দ বা নাউন খুঁজে বের করতে হবে। ঠিক যেমনটা বলেছিলাম,
আগের গল্পটা থেকে আমাদের কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন আলাদা করতে হবে। বিষয়টা খুব সোজা। কাউন্টেবল নাউন মানে হলো সেই সব জিনিস যাদের আমরা 1, 2, 3 করে গুনতে পারি। যেমন ধরো ফ্রেন্ডস মানে বন্ধুরা, বা স্টার্স মানে তারা। আকাশে কতগুলো তারা আছে তা গোনা হয়তো বেশ কঠিন, কিন্তু তারা অবশ্যই একটা গোনার যোগ্য জিনিস। অন্যদিকে আনকাউন্টেবল নাউন মানে হলো যে আমরা কোনোভাবেই গুনতে পারি না, যেমন ব্রিজ বা বাতাস, আর সি বা সমুদ্রের জল। বাতাসকে কি কখনো গোনা যায়? একটা বাতাস, দুটো বাতাস? একদমই না। তাই এগুলো সোজা আনকাউন্টেবলের ঘরে বসবে। এবার অ্যাক্টিভিটি 6B-তে আমাদের কালেকটিভ নাউনকে গোল করতে হবে আর অ্যাবস্ট্র্যাক্ট নাউনের নিচে দাগ দিতে হবে। কালেকটিভ নাউন মানে হলো সেই শব্দ যা দিয়ে একটা গোটা দলকে বোঝায়, আর অ্যাবস্ট্র্যাক্ট নাউন মানে হলো এমন কোনো গুণ, ধারণা বা অবস্থা যা চোখে দেখা যায় না বা হাত দিয়ে ছোঁয়া যায় না, শুধু মন দিয়ে অনুভব করা যায়। প্রথম বাক্যে ফ্লিট মানে জাহাজের বহর, একসঙ্গে অনেক জাহাজ, তাই এটা কালেকটিভ নাউন। দ্বিতীয় বাক্যে অনেস্টি মানে সততা, এটা দেখা যায় না, তাই অ্যাবস্ট্র্যাক্ট নাউন। তৃতীয় বাক্যে ট্রুপ মানে সৈন্যদল, তাই এটা কালেকটিভ নাউন। আর শেষের বাক্যে উইজডম মানে জ্ঞান বা প্রজ্ঞা, এটাও চোখে দেখা যায় না, তাই এটি অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অ্যাক্টিভিটি 6C-তে আমরা ভার্ব বা ক্রিয়াপদের সঠিক রূপ বসানো শিখব। এটা বাক্যের সময় বা টেন্স বোঝার জন্য খুব দরকারি। প্রথমটায় বলা হচ্ছে শি ড্যাশ সিঙ্গিং, সে গান গাইছে, বর্তমানে কাজটা চলছে, তাই এখানে বি ভার্বের ইজ বসবে, শি ইজ সিঙ্গিং অ সং। দ্বিতীয়টায় মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, গতরাতে কাজটা হয়েছে মানে অতীতকাল বা পাস্ট টেন্স, তাই ডু এর পাস্ট টেন্স ডিড বসবে, মাই ফাদার ডিড হিজ ওয়ার্ক লাস্ট নাইট। তৃতীয়টায় দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, তারা মাঠে যায়, এখানে একটা সাধারণ অভ্যাসের কথা বলা হচ্ছে, তাই গো বসবে, দে গো টু দ্য প্লেগ্রাউন্ড। আর শেষেরটায় দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন, ম্যাচটা দেখা হয়েছিল, এখানে অতীতের ঘটনা বোঝাতে বি ভার্বের অতীত রূপ ওয়াজ বসবে, দ্য ফুটবল ম্যাচ ওয়াজ সিন বাই মেনি পিপল। অ্যাক্টিভিটি 7A-তে আমাদের নীল রঙের ওই হেল্প বক্স থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। শব্দগুলো হলো সেল, প্রেটি, ব্রিজেস, আর্থ। চলো মিলিয়ে নিই। প্রথমটা, মেয়েটির একটা নীল রঙের স্কার্ট আছে। কেমন স্কার্ট? হ্যাঁ, প্রেটি। শি হ্যাজ আ প্রেটি ব্লু স্কার্ট। দ্বিতীয়টা, নদী পার হতে কে সাহায্য করে? একদম সঠিক, ব্রিজেস। ব্রিজেস হেল্প আস টু ক্রস রিভার্স। তৃতীয়টা, জাহাজ সমুদ্রের ওপর দিয়ে কি করে? ভেসে চলে বা সেল করে। শিপস সেল অ্যাক্রস দি ওশান। আর শেষেরটা, আমাদের বাঁচাতে গেলে গাছ লাগাতেই হবে। কাকে বাঁচাতে? আমাদের এই সুন্দর পৃথিবীকে বা আর্থকে। উই মাস্ট প্লান্ট ট্রিজ টু সেভ আওয়ার আর্থ। অ্যাক্টিভিটি 7B-তে রয়েছে দারুণ একটা সৃজনশীল কাজ। নিজে নিজে বাক্য রচনা করতে হবে। আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, কিন্তু তোমরাও চেষ্টা করবে। যেমন ধরো বিল্ড মানে তৈরি করা, উই বিল্ড হাউজেস উইথ ব্রিক্স, আমরা ইট দিয়ে বাড়ি তৈরি করি। অ্যাক্রস মানে ওপার বা এক পাশ থেকে অন্য পাশ। হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার, সে সাঁতার কেটে নদী পার হল। ব্রিজ মানে সেতু, দ্য ব্রিজ ওভার দ্য রিভার ইজ ভেরি লং, নদীর ওপরের সেতুটি খুব লম্বা। রোড মানে রাস্তা, দ্য রোড টু মাই স্কুল ইজ ক্লিন, আমার স্কুলে যাওয়ার রাস্তাটা পরিষ্কার। বাড়িতে বসে নিজেদের চারপাশে জিনিস নিয়ে আরও নতুন নতুন বাক্য বানানোর চেষ্টা করা যেতে পারে। এতে ইংরেজি শেখার মজাটা অনেক বেড়ে যাবে। আমরা আজকের এই সুন্দর আলোচনার একেবারে শেষের দিকে চলে এসেছি। অ্যাক্টিভিটি 8-এ আমাদের লেখার দক্ষতা বা রাইটিং স্কিল বাড়াতে হবে। এখানে দুটো অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ লেখার বিষয় দেওয়া আছে। ধরো, তুমুল বৃষ্টির পর আকাশ পরিষ্কার হয়ে মস্ত বড় একটা রামধনু উঠেছে। কি চমৎকার আর রঙিন সেই দৃশ্য, সেটা নিয়ে 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লেখা যেতে পারে। অথবা কেউ একটা উঁচু ব্রিজের উপর দাঁড়িয়ে নিচে নদীর শান্ত জলের দিকে তাকিয়ে আছে, তখন ঠিক কেমন অনুভূতি হতে পারে সেটা নিয়েও লেখা যেতে পারে। এখানকার হিন্টসগুলো ব্যবহার করে নিজের মনের সবটুকু কল্পনা মিশিয়ে সুন্দর করে খাতায় লিখে ফেলা যাক। দেখতে দেখতে আজকের এই রঙিন আর জাদুকরি পাঠ শেষ হয়ে গেল। কবিতা থেকে শুরু করে গ্রামার এবং রাইটিং আমরা কত কিছুই না শিখলাম আজকে। আশা করি এই পুরো বিষয়টি বুঝতে সবার খুব সুবিধা হয়েছে আর মজাও লেগেছে।
থ্যাংক ইউ ফর লার্নিং উইথ আস। যদি আজকের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে এবং আখাড়া স্টাডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, চারপাশের প্রকৃতিকে ভালোবাসতে শেখো আর এভাবেই আনন্দের সাথে পড়াশোনা চালিয়ে যাও। আবার দেখা হবে নতুন কোনো পাঠ নিয়ে। বিদায়।